আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট 2025, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। বিশেষ করে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে পরীক্ষা দিয়েছো, আজকে তোমাদের প্রশ্ন ইংলিশটা আমি একটু সলভ করে দিই। দেখো, তোমাদের প্রশ্ন আজকের যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নটা কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন ছিল, অনেক বেশি কঠিন হয়নি, অনেক বেশি সহজ হয়নি। আমাদের ক্লাসগুলো তোমরা যারা নিয়মিত করেছো, হ্যাঁ, তোমরা কিন্তু একদম হুবহু আমাদের যে লেকচারগুলো ছিল সেই লেকচার থেকে কিন্তু তোমরা গ্রামাটিক্যাল আইটেম, তারপরে হচ্ছে আমাদের যে ভোকাবুলারিগুলো আছে, সবগুলো কিন্তু তোমরা কিন্তু আমাদের লেকচার থেকে কিন্তু কমন পেয়েছো। আই হোপ অবশ্যই পরীক্ষার হলে তোমার এই বিষয়গুলো তোমরা নিজেরাই রিয়েলাইজ করতে পেরেছো। চলো আমরা আজকের প্রশ্নটা একটু সলভ করি। আওয়ার কান্ট্রি সাইড ইজ ডিসঅ্যাপিয়ারিং। ডিসঅ্যাপিয়ারিং অ্যাট, আমরা জানি ডিসঅ্যাপিয়ারের সাথে কি বসে? অ্যাট বসে। তাহলে ডিসঅ্যাপিয়ারিং অ্যাট মানে কি? ডিসঅ্যাপিয়ারিং মানে হচ্ছে তোমার ধ্বংস হওয়া বা নিঃশেষ হওয়া, এই টাইপের কিছু বোঝায়, নেগেটিভ সেন্স বোঝাচ্ছে। যেহেতু নেগেটিভ সেন্স থেকে এটা বোঝাচ্ছে, সো এখানে বোঝা যাচ্ছে এইখানে এই অ্যামেজিং হবে না। কেন হবে না? কারণ অ্যামেজিং এটা কিন্তু পজিটিভ থিংকে রেফার করে। এরপরে বাকি থাকতেছে কোনটা? একটা থাকতেছে অ্যালিউরিং, একটা থাকতেছে অ্যালার্মিং এবং হচ্ছে অ্যালার্টিং। এই তিনটা কোনটা কোন ক্ষেত্রে বসে? দেখো, এই যে অ্যালার্ট আছে, এই অ্যালার্ট বসে যখন কোনো কিছু একদম রেড জোনের ভিতরে থাকে। রেড জোন, রেড জোন বলতে কি বোঝাচ্ছি? রেড জোন বলতে বোঝাচ্ছি এটা আমরা অ্যান্সার কেন নিতে পারবো না, অর্থাৎ টেম্পোরারিলি, অর্থাৎ ইনস্ট্যান্ট, অর্থাৎ কোনো কিছু হবে এইরকম যখন হচ্ছে কোনো কিছু থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা অ্যালার্ট শব্দটা ব্যবহার করি। তোমরা অবশ্যই রেড অ্যালার্ট, রেড জোন এই শব্দগুলোর নাম কিন্তু তোমরা শুনেছো। অর্থাৎ এটা একদম পার্মানেন্ট না, বরং এটা টেম্পোরারি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যালার্ট ব্যবহার করি। সো এখানে কিন্তু যে এটা কিন্তু টেম্পোরারি না, অর্থাৎ ধারাবাহিকভাবে আস্তে আস্তে কিন্তু যাচ্ছে। সো আমাদের অ্যালার্ট কিন্তু হচ্ছে না। এরপরে অ্যালিউরিং, এটাও কিন্তু হচ্ছে না, এটা হচ্ছে একটা মানে বিরক্তিকর বা এই টাইপের কিন্তু সেন্স মেক করতেছে। সো এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে এই যে অ্যালার্মিং। ঠিক আছে, যে আওয়ার কান্ট্রি সাইড ইজ ডিসঅ্যাপিয়ারিং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট। ঠিক আছে, একদম ভয়ঙ্কর হারে এটা কি করতেছে? এটা আস্তে আস্তে আমাদের যে কান্ট্রি সাইড আছে এটা ধ্বংসের দিকে যাচ্ছে। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি। এরপর 2 নম্বরটা দেখো, যে হোয়াট, এইখানে এই যে ইফ আছে, কন্ডিশনাল থেকে এসেছে। তো কন্ডিশনাল থেকে যেহেতু এসেছে, আমরা জানি যে ইফ এর পরে যদি কি থাকে? হ্যাড প্লাস ভার্ব 3, অর্থাৎ পাস্ট পারফেক্ট থেকে হয়, তাহলে আমরা ইফ এর পরবর্তী যে ক্লাউজটা বসবো সেই ক্ষেত্রে আমরা উড হ্যাভ প্লাস ভার্ব 3 এই রকম করে কিন্তু আমাদেরকে বসাতে হয়। সো তাহলে দেখো, ইউ হ্যাড নট গান, এখানে দেখো ভার্ব 3, তার মানে হ্যাড প্লাস ভার্ব 3 আছে। সো আমার ওইদিকে আমার উড হ্যাভ প্লাস ভার্ব 3 বসবে। যেহেতু উড হ্যাভ বসবে, সেহেতু আমার এই যে এই নাম্বারটা এটা কিন্তু বাদ যাচ্ছে। ঠিক আছে, আবার এইখানে ইউ উড হ্যাভ আছে, কিন্তু তবু আমরা এটাকে নিতে পারবো না কেন? একটু কাহিনী আছে। দেখো, এই যে কি আছে? মানে WS কোশ্চেন আছে। ঠিক আছে, তো WS কোশ্চেন থাকার মানে এই প্রশ্নটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ। আমরা সবাই জানি, আমরা WS ওয়ার্ড দিয়ে যদি ইন্টারোগেটিভ করতে যাই, তাহলে আমাদেরকে কিভাবে করতে হয় বলতো? আমাদের এই যে WS ওয়ার্ডের পরে অবশ্যই একটা কি নিতে হবে? একটা হেল্পিং ভার্ব আমাদেরকে বসাতে হবে। কি বসাতে হবে? একটা হেল্পিং ভার্ব বসাতে হবে। তাহলে যেহেতু আগে হেল্পিং ভার্ব আসবে, এখানে তো শুরুতেই সাবজেক্ট বসাইছে, সো আমাদের বি নাম্বারটাও কিন্তু রাইট অ্যান্সার হবে না। একটা থাকতেছে যে উড ইউ হ্যাভ ডান, এবং আরেকটা থাকতেছে উড ইউ ডু। ঠিক আছে, এখানে উডটা কিন্তু মোডাল ভার্ব হিসেবে এরপরে ভার্ব 1 বসেছে। সো এটাও কিন্তু আমার হচ্ছে না, কারণ উড হ্যাভ লাগবে, উড হ্যাভ এরপরে হচ্ছে ভার্ব 3। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি। তোমরা যারা সি অ্যান্সার দিয়েছো, তোমাদের সবার অ্যান্সার কিন্তু এখানে সঠিক। এরপরে 3 নম্বরটা দেখো, দ্য ফক্স ইভেন দো ইট ড্যাশ জাম্পড ওভার দ্য ডগ। এইখানে দেখো, দ্য ফক্স এটা হচ্ছে সাবজেক্ট, এবং এই যে জাম্প এটা হচ্ছে ভার্ব 2। হ্যাঁ, ভার্ব 2, এবং এই যে সাবজেক্টের ভার্ব হচ্ছে ওইটা, এবং মাঝখানে এই যে ইভেন দো ইট, এইটা যে আছে এটা কিন্তু তোমার একটা অ্যাপোজিটিভ। ঠিক আছে, দেখো এই যে এইদিকে একটা কমা, এইদিকে একটা কমা, দুই দিকে যদি কমা থাকে, আমরা মাঝখানে এটাকে কি বলি? অ্যাপোজিটিভ বলে। এবং রুলস বা ফর্মুলা হচ্ছে যে আমার মেইন ক্লাউজটা যদি পাস্টে থাকে, তাহলে যে অ্যাপোজিটিভ ক্লাউজটা বসাবো সেটাও আমাকে কোথায় বসাতে হবে? পাস্টে বসাতে হবে। তাহলে পাস্টে দেখি কোথায় কোথায় আছে? ইনজুর্ড, এটা পাস্টে আছে, ওকে। এটা প্রেজেন্টে আছে যেহেতু ইজ আছে। তারপরে ওয়াজ ইনজুর্ড, এটাও কিন্তু পাস্টে আছে। এটা ইনজিউরিং, এটা কোনো টেন্সে আমরা দেখতেছি না, জাস্ট হচ্ছে এটা একটা ভার্বের জিরান্ড বা পার্টিসিপল ফর্ম। এইখানে দেখো দো আছে, আমরা সবাই জানি দো অল দো যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এরপরে একটা ক্লাউজ বসাতে হয়, কিন্তু এটা জাস্ট হচ্ছে একটা জিরান্ড বা পার্টিসিপল ফর্ম। সো আমাদের কিন্তু এই ডি নাম্বার অ্যান্সারটাও আমরা নিতে পারতেছি না। তাহলে আমাদের কোনটা অ্যান্সার নিতে হবে? এ অথবা সি। এখন আসো, এইখানে যে দ্য ফক্স ইভেন দো ইট ওয়াজ ইনজুর্ড, নাকি হচ্ছে ইনজুর্ড? যখন আমরা ইনজুর্ড বলবো, এটা যেহেতু ভার্ব ট্রানজিটিভ যেহেতু, সেহেতু আমাদের কিন্তু ইনজুর্ড যখন বলবো, তখন হচ্ছে এই যে ফক্সটা আরেকজনকে ইনজুর করছে, আরেকজন কি করছে? ইনজুর্ড করছে। আর যখন আমরা ওয়াজ ইনজুর্ড লিখবো, অর্থাৎ সে কিন্তু নিজে ইনজুর্ড হয়েছে,
এখানে বাক্যের কনটেক্সটে কি বোঝাচ্ছে বলো তো, যে দ্য ফক্স ইভেন দো ইট ওয়াজ ইনজুর্ড, ঠিক আছে, যে ফক্স শিয়ালটা ইভেন দো ইট ওয়াজ ইনজুর্ড, যদিও বা এটা কি হয়েছে, আহত হয়েছে, হ্যাঁ, জাম্পড ওভার দ্য ডগ, কুকুরটার উপরে সে কি করেছে বলতো, কুকুরটার উপরে সে লাফ দিয়েছে। এখানে কিন্তু এই সেন্সটা কিন্তু মেক করতেছে, এখানে এই যে ফক্সটা কাউকে কিন্তু ইনজুর করে নাই, বরং সে নিজেই ইনজুর্ড হয়েছে। দ্যাটস ওয়াই আমাদের এখানে প্যাসিভ সেন্স থেকে কিন্তু এখানে আমাদেরকে সি নাম্বার অপশনটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এবং সি নাম্বারটাই আমাদেরকে নিতে হবে। চলো তারপরে দেখো 4 নাম্বারটা কি বলতেছে, হি ওয়াজ লুকিং ফর আ জব। হি ওয়াজ লুকিং ফর, আমরা সবাই জানি লুকের পরে যদি ফর থাকে তাহলে এর অর্থ হচ্ছে খোঁজা, ঠিক আছে, লুকের পরে যদি ফর থাকে তাহলে এর অর্থ কি, এর অর্থ হচ্ছে খোঁজা। তাহলে হি ওয়াজ লুকিং ফর আ জব, সে হচ্ছে একটা জব খুঁজতেছিল, হ্যাঁ, ইন্ট হি গট ওয়ান, সর্বশেষে সে কি পাইছে। তো এইটা দেখার পরে তোমাদের মধ্যে এই যে বাই এটা হবে না, ফর এটা হবে না, এই যে অ্যাট এবং ইন এই দুইটার মধ্যে তোমাদের কনফিউশন সৃষ্টি হবে। দুইটা ফ্রেজ, একটা হচ্ছে অ্যাট দ্য ইন্ট এবং আরেকটা হচ্ছে ইন দ্য ইন্ট। এই দুইটার ভিতরে পার্থক্যটা কি, এই দুইটার ভিতরে পার্থক্যটা কি, এই যে যখন আমরা বলবো অ্যাট দ্য ইন্ট, ঠিক আছে, যখন আমরা বলতেছি অ্যাট দ্য ইন্ট, আর একটা হচ্ছে ইন দ্য ইন্ট, এই ইন দ্য ইন্ট এটার মানে হচ্ছে ফাইনালি, তাহলে ইন দ্য ইন্ট মানে কি ফাইনালি, আর অ্যাট দ্য ইন্ট এটা হচ্ছে কোনো টাইম অথবা হচ্ছে ইভেন্ট, টাইম অথবা ইভেন্টকে কি করতেছে, রেফার করতেছে। অর্থাৎ ধরো তুমি দুইটা কাজ করতেছো, ঠিক আছে, এখন এই দুইটা কাজের ক্ষেত্রে প্রথম একটা কাজ করার পরে তুমি আরেকটা কাজ করতে যাচ্ছ, সেইটার ক্ষেত্রে সেই যে টাইমটা বা সেই ইভেন্টটা, ঘটনার যে প্রেক্ষাপটটা, সেইটাকে তুমি অ্যাট দ্য ইন্ট তুমি বলতে পারো, সেই ক্ষেত্রে অ্যাট দ্য ইন্ট। কিন্তু যখন তুমি একটা কাজ করেছো, এখন ফাইনালি একদম অবশেষে, এমন সেন্স মেক করতে তোমাকে কি ব্যবহার করতে হবে, ইন দ্য ইন্ট ব্যবহার করতে হবে। তো চলো এখানে কি কোনটা সেন্স মেক করতেছে, যে হি ওয়াজ লুকিং ফর আ জব, সে হচ্ছে একটা কি করতেছে বলতো, চাকরির জন্য সে খুঁজতেছে। ইন দ্য ইন্ট অবশেষে, ঠিক আছে, অবশেষে বা হচ্ছে ফাইনালি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করতেছে, যে ফাইনালি হি গট ওয়ান, সে হচ্ছে একটা কি হয়েছে, চাকরি পেয়েছে। এখানে কিন্তু ওই যে অ্যাট দ্য ইন্ট বা যে কোনো একটা টাইম বা ইভেন্টকে প্রকাশ করার থেকে এটা কিন্তু হচ্ছে ফাইনালি, এটা কিন্তু বেশি সেন্স মেক করতেছে। সো হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ ইন দ্য ইন্ট। এরপরে দেখো আই বাম্পড, এই যে বাম্পড এরপর ইন্টু, এটা একটা ফ্রেজাল ভার্ব থেকে এসেছে, আমাদের শীটে এটা কিন্তু ছিল, তোমরা পড়েছো, ঠিক আছে, অর্থাৎ মিট করা, ঠিক আছে, মিট অ্যাক্সিডেন্টালি, এটার মিনিং হচ্ছে মিট, টু মিট অ্যাক্সিডেন্টালি, অর্থাৎ মানে ঘটনাক্রমে কি হয়ে যাওয়া, সাক্ষাৎ হয়ে যাওয়া, অর্থাৎ হঠাৎ করে যদি কারোর সাথে সাক্ষাৎ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি হচ্ছে টু মিট অ্যাক্সিডেন্টালি, বাম্পড ইনটু, ডিরেক্ট কিন্তু এটা একটা ফ্রেজ থেকে এসেছে। এরপরে দেখো শি অ্যাওয়েকেন্ড টু দ্য সাউন্ড অফ বার্ডস সিঙ্গিং, এইখানে দুইটা ভার্ব, একটা হচ্ছে তোমার এই যে অ্যাওয়েক, ঠিক আছে, অ্যাওয়েক, এটার যে পাস্ট ফর্ম সেটা হচ্ছে অ্যাওক, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাওয়েকেন, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি অ্যাওয়েকেন। আরেকটা ভার্ব হচ্ছে যে অ্যাওয়েকেন, এবং পাস্ট পার্টিসিপল যে ফর্ম সেটা হচ্ছে অ্যাওয়েকেন্ট, এবং পাস্ট পার্টিসিপল ফর্মও হচ্ছে অ্যাওয়েকেন্ট, ঠিক আছে। তো এই যে দুইটা ভার্ব, হ্যাঁ, এই যে দুইটা ভার্ব, এই দুইটা ভার্বের ভিতরে পার্থক্যটা কোথায়, পার্থক্যটা দেখো, এটা হচ্ছে অ্যাওয়েক, হ্যাঁ, এবং এটা হচ্ছে অ্যাওয়েক আর এটা হচ্ছে অ্যাওয়েকেন, এবং এটার ভার্বটা হচ্ছে অ্যাওক, এবং ভার্ব 3 হচ্ছে কি অ্যাওয়েকেন। আবার এইখানে যেটা ভার্ব 3 এখানে হচ্ছে সেটা ভার্ব 1, অ্যাওয়েকেন্ট সেটা ইডি যুক্ত হইতেছে, এবং ভার্ব 3 হচ্ছে ইডি যুক্ত হইতেছে। তাহলে আমরা দেখি যে শি অ্যাওয়েক, এখন এটাকে যদি আমরা পাস্ট ফর্মে মানে প্রেজেন্ট ফর্মে ধরি, তাহলে এই শি এটা কি বলতো, এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে একটা এস থাকার কথা, সো এটা কিন্তু হচ্ছে না, তার মানে এটা রং। শি ওয়াজ অ্যাওয়েকড, আচ্ছা ভাইয়া এখানে তো অ্যাওয়েকড, এটা তো ভার্ব 3 হওয়ার কথা, এখন এটাকে যদি ভার্ব 3 ধরি তাহলে অ্যাওয়েকড মানে তো কোনো ভার্ব 3 নাই, এখানে আমরা কি বলতেছি বলতো, অ্যাওয়েকেন, রাইট, তাহলে এটাও কিন্তু তোমার কিন্তু রাইট অ্যান্সার কিন্তু হচ্ছে না। তারপরে দেখো শি অ্যাওয়েকেন, অনুরূপভাবে এটা তো তখন হচ্ছে তোমার ভার্ব
ওয়ান হচ্ছে, তো ভার্ব ওয়ান যদি হয় একটা এস যুক্ত করার কথা ছিল, কিন্তু এটাও কিন্তু এস যুক্ত করা হয়নি। সো এই তিনটাই কিন্তু বাদ যাচ্ছে এবং রাইট অ্যান্সার হচ্ছে শি অ্যাওয়েকেন্ড টু দ্য সাউন্ড অফ বার্ডস, অর্থাৎ সে জাগ্রত হয়েছে। হ্যাঁ, এবং দেখো এই যে পাস্ট ইনডিফিনিট থেকে ব্যবহার করেছে, সে অ্যাওয়েকেন্ড টু দ্য সাউন্ড অফ বার্ডস সিঙ্গিং। ঠিক আছে, যে পাখিটা গান গাচ্ছে, এই পাখি গান গাওয়ার যে সাউন্ড, হ্যাঁ এই সাউন্ডে সে হচ্ছে জাগ্রত হয়েছে। আই হোপ তোমরা এই যে 6 নম্বর প্রশ্নটা একদম আর তোমাদের কোনো ক্লিয়ার বা তোমাদের কোনো ডাউট থাকতেছে না। এবং দেখো আমি তোমাদেরকে বারবার বলতাম যে ঢাবি এখন এই যে ইংলিশ এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন থেকে কিন্তু প্রশ্ন কিন্তু প্রতি বছর দেয়, গত বছরও দিয়েছে, এ বছরও কিন্তু দিছে, এবং সামনের যে আপকামিং পরীক্ষাগুলো হবে সেখানেও কিন্তু দিবে। কারণ ঢাবিতে এবার এটা মানে বরাবরের মতো এখন এটা নতুন একটা ধাঁচে কিন্তু তারা কিন্তু প্রশ্ন আসলে করতেছে। সো এখানে দেখো একটা এক্সপ্রেশন যে হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো। হাউ ডু ইউ নো, এরপর একটা ভার্ব লাগতো, কারণ এটা তখন তোমার হেল্পিং ভার্ব হিসেবে কাজ করতেছে, সাবজেক্ট, এরপর তোমার একটা ভার্ব ওয়ান লাগতো। তারপর হাউ ইউ ডু, আসলে এটাও কিন্তু তোমার হচ্ছে না, এখানে হাউ ডু ইউ ডু, এখানে একটা কোশ্চেন মার্ক ছিল। ঠিক আছে, হাউ ডু ইউ ডু অর্থাৎ তুমি কেমন আছো, এটা জাস্ট একটা এক্সপ্রেশন। সো হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার ইজ সি, যে হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো। নেক্সট, এইটা একটা তোমার স্পেলিং থেকে দিয়েছে। স্পেলিংটা দেখো, এই যে এক্স হি লারেটিং, ঠিক আছে, এক্সিলারেটিং, এখানে দেখো আর এ টি আই এন জি, এমনটাই রাইট, আর এ টি আই এন জি। এখানে হচ্ছে কি দেখো, এখানে এই যে এখানে আবার এখানে এস এইচ যুক্ত করেছে, সো এটা বাদ। তারপরে এখানে এটা হবে না কেন, এই যে এখানে একটা অতিরিক্ত আই যুক্ত করেছে, এটাও বাদ। তারপরে দেখো এখানে একটা এক্সট্রা আই যুক্ত করেছে, এটাও বাদ। সো রাইট অ্যান্সার হচ্ছে এই যে এক্সিলারেটিং। এর মানে হচ্ছে তোমার উল্লাস করা। এর মানে কি, এর মানে হচ্ছে উল্লাস করা, উল্লাস করা। তারপরে দেখো আরেকটা বানান দিয়েছে এন্টারপ্রেনিয়রশিপ। মনে রাখবা যে এই যে এন্ট্রিপ্রিনিয়রশিপ, ঠিক আছে, NEUR। দেখো তো এখানে কি করছে, এখানে দেখো এই সি যুক্ত করছে আবার নো, তারপরে NER দিছে, NEUR, এখানে কিন্তু দেয় নাই, এখানে হবে কি NEUR। সো রাইট অ্যান্সার হচ্ছে বি। হ্যাঁ, এন্টারপ্রেনিয়রশিপ মানে হচ্ছে তোমার উদ্যোক্তা, মানে হইল উদ্যোক্তা। ওকে, এই তো আমাদের মোটামুটি যে 10টা এমসিকিউ, এই 10টা এমসিকিউ আশা করি তোমাদের রাইট হয়েছে। তোমরা কে কত পেলা এই এমসিকিউ তো 10টার মধ্যে তোমরা কে কত পেয়েছো, বা তোমাদের কার কয়টা রাইট হয়েছে, তোমরা অবশ্যই আমাদের এখানে কমেন্টে জানাতে পারো 10এর মধ্যে তুমি কত পেয়েছো। তাহলে ফার্স্ট অ্যান্সার হচ্ছে তোমার অ্যালার্মিং, সেকেন্ড হচ্ছে উড ইউ হ্যাভ ডান, থার্ড হচ্ছে ওয়াজ ইনজুরড, অ্যান্ড ফোর্থ হচ্ছে ইন, 5 হচ্ছে ইনটু, 6 এ, 7 সি, 8 9 এ, অ্যান্ড 10 হচ্ছে বি। আশা করি তোমরা খুব ইজিলি আমরা এই যে এমসিকিউগুলো তুমি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার চলো আমরা একটু ট্রান্সলেশনগুলো দেখি। ট্রান্সলেশনগুলো বিভিন্নজন বিভিন্নভাবে করতে পারে। হ্যাঁ, আমি যেভাবে করবো আমার সাথে তোমাদের মিলতেও পারে, নাও মিলতে পারে, যে কোনোভাবে তুমি কিন্তু করতে পারো। আমি চোখ বন্ধ করতে না করতেই ফোনটা বেজে উঠলো, এই যে দেখো, যেহেতু বেজে উঠলো বলেছে পাস্টে ব্যবহার করছে, সো তোমাকে পাস্টে ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, যে আমরা জানি অ্যাজ সুন অ্যাজ, হ্যাঁ এটার মানে কিন্তু আমরা এটা বলতে পারি যে অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ করতে না করতেই, অ্যাজ সুন অ্যাজ আই ক্লোজড। পাস্ট কেন ব্যবহার করলাম, ওই যে বেজে উঠলো, অ্যাজ সুন অ্যাজ আই ক্লোজড মাই আইস, as soon as I closed my eyes, অর্থাৎ আমার চোখ বন্ধ করতে না করতেই the phone rang, RANG, rang। এই যে র্যাঙ্ক কেন দিলাম, তখন এটা ভার্ব টু হিসেবে কাজ করতেছে, কারণ আমরা জানি যে যেখানে as soon as যদি থাকে, ঠিক আছে, as soon as থাকলে সেই ক্ষেত্রে এরপরে যে দুইটা ক্লাউজ আমরা বসাবো, দুইটা ক্লাউজ আমাদের সেম টেন্সে ব্যবহার করতে হয়। তাহলে কি হলো, as soon as I closed my eyes, আমার চোখ বন্ধ করতে না করতেই the phone rang, ঠিক আছে, ফোনটা বেজে উঠলো। তুমি কি লিখেছো, তোমার ট্রান্সলেশনটা তুমি অবশ্যই কমেন্টে লিখে দিতে পারো, তাহলে আমি তোমারটা চেক করে দেবো যে আসলে তোমার সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে নাকি হচ্ছে এটাকে কোনোভাবে কাটছাট করার কোনো সিস্টেম আছে। অবশ্যই তোমার যে সেন্টেন্সটা তুমি এটা লিখতে পারো কমেন্টে। সে এমনভাবে কথা বলে যেন প্রতিটি বিষয়ে সে একজন বিশেষজ্ঞ। যেহেতু এটা একটা প্রেজেন্ট থেকে, আমরা প্রেজেন্ট থেকে ব্যবহার করতে পারি, যে ঠিক আছে, তাহলে হি, তুমি শিও দিতে পারো, নো প্রবলেম। হি কথা বলে, ঠিক আছে, তাহলে হি টক্স। এরপর আমরা জানি as if, he talks as if he
is an expert. He is an expert in প্রতিটি বিষয়, আচ্ছা, in every subject, every subject. Whatever, এটাকে তুমি ওইভাবে লিখতে পারো যে he talks as if he aware of the all subjects, তুমি এইভাবে all the subjects এইভাবেও তুমি লিখতে পারো। তুমি কিভাবে লিখেছো তোমারটা অবশ্যই তুমি আমাদেরকে কমেন্টে জানাবা। আমরা যদি অতীতের ভুল থেকে না শিখি, ইতিহাস অবশ্যই নিজেকে পুনরাবৃত্তি করবে, ঠিক আছে? আমরা যদি অতীতের ভুল থেকে না শিখি, তাহলে ইফ, আমরা এখানে ইফ দিয়ে লিখবো যে ইফ উই না শিখি, if we don't learn from the past, আমরা যদি অতীত থেকে মানে from the mistakes of the past, কারণ মিস্টেক্স কেন, কারণ এই যে ভুল আছে, from the mistakes of the past, আমি সহজভাবে করতেছি, তোমরা হয়তো বা আরো সুন্দরভাবে করেছো, তোমারটা অবশ্যই জানাবা। তাহলে if we don't learn from the mistakes of the past, অতীতের ভুল থেকে যদি আমরা শিক্ষা না গ্রহণ করি, তাহলে the history নিজেকে পুনরাবৃত্তি করবে, the history will reverse itself, the history will reverse itself. যদি আমরা অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ না করি, তাহলে হিস্ট্রি এটা নিজে থেকে কি করবে, পুনরাবৃত্তি করবে। তোমারটা অবশ্যই তুমি কিন্তু কমেন্টে জানাবা। সমৃদ্ধ জাতি গঠনে দক্ষ মানব সম্পদ উন্নয়ন অপরিহার্য। তাহলে দক্ষ মানব উন্নয়ন আমরা কিভাবে বলতে পারি, ঠিক আছে? expert human resource resource উন্নয়ন যেহেতু বলেছে ডেভেলপমেন্ট, ঠিক আছে? তাহলে এক্সপার্ট হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এটা অপরিহার্য, ইজ এজেন্সিয়াল, হ্যাঁ, সমৃদ্ধ জাতি গঠনে। তাহলে এজেন্সিয়ালের সাথে ফর আসে, জাতি গঠনে, ফর বিল্ডিং, ফর বিল্ডিং গঠনে সমৃদ্ধ জাতি, ঠিক আছে? তাহলে সমৃদ্ধ জাতি আমরা কি বলতে পারি? Expert human resource development is essential for building বা resourceful, সমৃদ্ধ বা গ্রোথফুল লিখি, GRO গ্রোথফুল নেশন। NATION গ্রোথফুল নেশন। ওকে, তোমার যে সেন্টেন্সটা তুমি লিখেছো সেই সেন্টেন্সটাকে অবশ্যই তুমি কমেন্টে জানাতে ভুলবে না। তুমি যদি কমেন্ট করো তাহলে তোমার সেন্টেন্সটা আমি আসলে দেখবো যে তোমার সেন্টেন্সটা কেমন হয়েছে, কতটুকু স্ট্যান্ডার্ড হয়েছে। ওকে, তাহলে আমি রিপিট অ্যাগেইন, হ্যাঁ, সরি, আমি রিডান্ডেন্সি করে ফেললাম, যে আমি আবার একটু বলে দেই যে আমি চোখ বন্ধ করতেই হচ্ছে ফোনটা বেজে উঠলো। as soon as I closed my eyes the phone rang, হ্যাঁ, he talks, সে এমনভাবে কথা বলে যেন প্রতিটি বিষয়ে বিশেষজ্ঞ। he talks as if he is an expert in every subject, হ্যাঁ। তারপরে হচ্ছে
আমরা যদি অতীতের ভুল থেকে না শিখি, ইতিহাস অবশ্যই নিজেকে পুনরাবৃত্তি করবে। ইফ উই ডোন্ট লার্ন ফ্রম দ্য মিস্টেক্স অফ দ্য পাস্ট, হ্যাঁ, দ্য হিস্ট্রি উইল রিভার্স ইটসেলফ। সমৃদ্ধ জাতি গঠনে দক্ষ মানব সম্পদ উন্নয়ন অপরিহার্য। তাহলে এক্সপার্ট হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইজ এসেনশিয়াল ফর বিল্ডিং গ্রোথফুল নেশন। ঠিক আছে, এই তো আমাদের কিন্তু সুন্দরভাবে আমাদের যে এই যে বাংলা থেকে ইংলিশ, এটা কিন্তু আমরা করে ফেললাম। এটা তো অনেক সহজ, তোমরা ইংলিশ থেকে বাংলা অনেক এক্সপার্ট। ঠিক আছে, ইট ইজ হাই টাইম উই টু কনক্রিয়েট স্টেপস টু কমব্যাট ক্লাইমেট চেঞ্জ। তাহলে কমব্যাট মানে কি বলতো? কমব্যাট মানে হচ্ছে মানে মোকাবেলা করা। ঠিক আছে, তাহলে ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন। ক্লাইমেট চেঞ্জ মানে কি? জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন। তাহলে আমি একটু লিখি যে ইট ইজ হাই টাইম উই টু কনক্রিয়েট স্টেপ টু কমব্যাট জলবায়ু পরিবর্তন মোকাবেলায়। ঠিক আছে, আমরা লিখতে পারি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সময়ের দাবি। এইভাবে লিখতে পারো। তুমি এইভাবে লিখতে পারো যে এখনই সময় আমাদের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, এটা তুমি কিন্তু দিতে পারো। আচ্ছা, আ পারসনস ক্যারেক্টার ইজ রিভিলড নট থ্রু ওয়ার্ডস বাট থ্রু অ্যাকশনস। অর্থাৎ মানুষের চরিত্র, একজন মানুষের চরিত্র শুধু কথায় নয় কাজের মাধ্যমে প্রকাশ পায়। অর্থাৎ একজন মানুষের চরিত্র শুধু কথায় নয়, কাজের মাধ্যমে কি হয়? প্রকাশ পায়। আচ্ছা, এই যে ডাউন, ঠিক আছে, ডাউন মানে হচ্ছে তোমার ভোর, বা এটাকে তুমি অন্যভাবে এক্সপ্রেস করতে পারো যে তোমার হচ্ছে কি বলে, নিচু। ঠিক আছে, তাহলে এভরি ডাউন ওপেন্স দ্য ডোর টু নিউ অপরচুনিটি। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটি ভোর, বা তুমি এখানে ব্যর্থতাও কিন্তু প্রতীকার্থে লিখতে পারো। প্রত্যেকটি ব্যর্থতা, হ্যাঁ, নতুন সুযোগের দ্বার উন্মোচন করে। নতুন সুযোগের ডোর মানে হচ্ছে দ্বার, উন্মোচন করে। ইফ অনলি উই ক্যান সি দেম। শুধুমাত্র মানে শুধু আমাদের তা ধরার অপেক্ষা বা দেখার অপেক্ষা। অর্থাৎ আমাদেরকে শুধুমাত্র সেটা কি করতে হবে? দেখতে হবে বা হচ্ছে ধরতে হবে, মানে আমাদেরকে জাস্ট এটাই করতে হবে। ক্লিয়ার? তারপরে এই যে গিভিং আপ, গিভ আপ মানে হচ্ছে পরিত্যাগ করা। তাহলে সামটাইমস গিভিং আপ ডাজ নট মিন ডিফেট, ইট শোস ম্যাচিউরিটি। অর্থাৎ কখনো কখনো ত্যাগ করা ডাজ নট মিন ডিফেট, এটা ত্যাগ করা পরাজয় বরণ নয়। ইট শোস ম্যাচুরিটি, এটা কি করে বলতো? অর্থাৎ পরিপক্কতা। ম্যাচুরিটি মানে হচ্ছে পরিপক্কতা প্রকাশ করে। এটি কি করে বলতো? এটি পরিপক্কতা প্রকাশ করে। আচ্ছা, এটা তোমাদের বাংলা, আমাদের নোমান ভাই এটা সলভ করবেন। তাহলে আমরা কি দেখলাম বলতো? ইংলিশ থেকে বাংলা এবং বাংলা থেকে ইংলিশ, এই জিনিসটা কিন্তু আমরা খুব ইজিলি দেখলাম। এবং এর সাথে সাথে আমরা কিন্তু তোমাদের হচ্ছে ইংলিশের যে কোশ্চেনগুলো ছিল, এই ইংলিশের যে কোশ্চেনগুলো, সেই ইংলিশ কোশ্চেনগুলো কিন্তু আমরা হচ্ছে খুব ইজিলি কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু এই জিনিসগুলো কিন্তু দেখলাম। ওকে,
তোমরা সবাই কি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এখন তোমরা যেটা করবা, তোমাদের কাজ হচ্ছে যে আমাদের এই যে প্রশ্নটা যে সলভ করা হইলো, এই প্রশ্নটাতে তোমরা কে কত পাইলা, মানে তোমাদের কাছে কিরকম মনে হয় যে আসলে তোমরা কত পাবা, এটা তোমরা একটু গেস করতে পারো। হ্যাঁ, আমি আরেকটা তোমাদেরকে প্রশ্ন বিষয় এখানে বাদ পড়ে গেছে স্লাইড থেকে, সেটা হচ্ছে তোমাদের এই যে কারেকশন পার্টটা আমি তোমাদেরকে মিলাইনি, তোমাদের কাছে অবশ্যই প্রশ্ন আছে, তোমরা সেইখান থেকে তোমরা দেখতে পারো। যে ফার্স্ট যেটা ছিল, দ্য বেনিফিটস অফ মেডিটেশন ইজ অ্যাজ ফিজিক্যাল অ্যাজ সাইকোলজিক্যাল, রাইট। তাহলে এই যে দেখো বেনিফিটস কি আছে বলো তো, দ্য বেনিফিটস, ঠিক আছে। এখানে প্রশ্নটা কি আছে, প্রশ্নটা হচ্ছে তোমার দ্য বেনিফিটস, শুরুতেই যেটা আছে, ঠিক আছে, রং এর জায়গাটা শুধু আমি ধরাই দিই, দ্য বেনিফিটস, দ্য বেনিফিটস। এই যে দেখো বেনিফিটস, এটা কিন্তু একটা কি বলতো, এটা কিন্তু একটা প্লুরাল নাউন, প্লুরাল সাবজেক্ট। তো যেহেতু প্লুরাল সাবজেক্ট এরপরে কি দেওয়া আছে, ইজ দেওয়া আছে, তার মানে এখানে ইজ হবে না, এখানে কি হবে, এখানে ইজ হবে না, এখানে হবে আর। তাহলে এখানে প্রথম যে সেন্টেন্সটা আছে, প্রথম সেন্টেন্সটাতে কারেকশন হচ্ছে কি বলতো, আর। তারপরে সেকেন্ড সেন্টেন্সটাতে দেখো যে ইফ ইউ হেল্পড মি উই উইল ফিনিশ। দেখো আমরা জানি যে ইফের পরে যদি প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট বসে, তাহলে সেই ক্ষেত্রে ওইদিকে ফিউচার ইনডিফিনিট বসে। হ্যাঁ, তাহলে দেখো এখানে ইফ ইউ হেল্পড মি, এখন তুমি এইটাকে পরিবর্তন করবা নাকি হচ্ছে পূর্বের যে আর কি, মানে পরের যে সেন্টেন্সটাকে সেটাকে তুমি যে কোনো একটাকে পরিবর্তন করতে পারো। অর্থাৎ ইফ ইউ হেল্প মি, তাহলে এখানে আমরা দিতে পারতাম যে আই উড ফিনিশ, ঠিক আছে, আই উড ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম, এইটাই তুমি দাও। যে এখানে ইফ ইউ হেল্পড মি, ইফ ইউ হেল্পড মি, এরপরে হচ্ছে আই উড, এখানে কি হবে, আই উড ফিনিশ, আই উড ফিনিশ, এটা হচ্ছে বাকিটা ঠিক থাকবে। এরপর 3 নম্বরটা দেখো, 3 নম্বরটাতে ঝামেলা কি দেখো, শু শাইন আছে, আমরা জানি এটা ডিরেক্ট তোমার কিন্তু ওই যে মাদার ইন ম্যানভেল যেটা আছে, ঠিক আছে, অর্থাৎ জেরি তার যে স্ট্রিট চাইল্ড তার যে গল্পটা সেখান থেকে দিছে, অর্থাৎ শু শাইনিং, ঠিক আছে, শু এখানে শাইন না বরং কি হবে, শু শাইনিং, শু শাইনিং, এটা হচ্ছে তোমার কি সঠিক, শু শাইনটা হচ্ছে ভুল। অ্যান্ড লাস্ট ওয়ান, 4 নাম্বারটা যেটা আছে, হ্যাঁ, এই যে 4 নাম্বারটাতে কি ছিল, যে আই উড লাইক টু হেল্প ইউ বাট আই এম নট শিওর ইফ ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু গো ফর ইট। গো ফর ইট না, এখানে কি হবে বলতো, এখানে হবে গো অ্যাবাউট, গো অ্যাবাউট ইট, ঠিক আছে, এখানে হবে কি বলতো, এখানে হবে গো অ্যাবাউট ইট, এখানে গো ফর হবে না, ঠিক আছে, গো ফর হবে না, কারণ গো ফর এটার মানে হচ্ছে কি বলতো, গো ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য হচ্ছে যাওয়া, গো ফর মানে কি, গো ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য যাওয়া। আর যখন তুমি হচ্ছে গো অ্যাবাউট বলতেছো, তখন এর মিনিংটা দাঁড়াচ্ছে তোমার যে, অর্থাৎ তোমার মিনিংটা দাঁড়াচ্ছে যে হ্যান্ডেল সামথিং, অর্থাৎ কোনো কিছুকে কি করা, কোনো কিছু করা বা কোনো কিছুকে হ্যান্ডেল করা। বাক্যটা কিছু, আই উড লাইক টু হেল্প ইউ, আমি তোমাকে কি সাহায্য করতে প্রস্তুত, বাট আই এম নট শিওর, আমি নিশ্চিত না, ইফ ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু টু গো অ্যাবাউট ইট, অর্থাৎ এটাকে হ্যান্ডেল করার এটাই যে একটা বাস্তবসম্মত পদ্ধতি, এটার বিষয়ে আমি কি নট শিওর। আশা করি তোমরা এই যে আমাদের কোশ্চেন সলভগুলো যে আছে, হ্যাঁ, এই কোশ্চেন সলভগুলো তোমরা খুব ইজিলি উপভোগ করলা, এবং তোমাদের কার কয়টা প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পেরেছো, ঠিক আছে, অর্থাৎ তোমরা 10-এর ভিতরে কে কত পাইলা, এবং সাথে সাথে তোমরা 10-এর ভিতরে কে কত পাইলা, এবং আরেকটা জিনিস জানাবা, তোমাদের যে এই যে ট্রান্সলেশনগুলো আছে, ট্রান্সলেশনগুলো তোমাদের কতটুকু হইলো, এবং সেন্টেন্স কারেকশন যে আছে, এই সেন্টেন্স কারেকশনে তোমাদের কতটুকু হইলো, অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে জানাবা। ইনশাল্লাহ পরীক্ষা যা কিছু হোক, ভালো হোক খারাপ হোক, নো প্রবলেম, ঠিক আছে, সামনের যে পরীক্ষা দিবে সেই পরীক্ষার দিকে এখন ফোকাস করো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, সামনের দিনগুলোতে ইনশাল্লাহ অনেক বেস্ট কিছু হবে। তোমরা যারা পরিশ্রম করেছো, আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই তোমাদের পরিশ্রমের সহযোগী হবেন। সো আজকের মতো এখানে আমরা শেষ করতেছি প্রশ্ন সলভ। ইনশাল্লাহ আমাদের সামনে আবারও কোনো ক্লাসে হয়তো তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।